বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনারে স্বাগত জানালেন পিজিআর সদস্যরা। নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। কানাডার পাল্টে শুল্ক, আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধ চরমে। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি শাকিলা রুম্পা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র কানাডার প্রায় $2,000 কোটি মূল্যের পণ্যের উপর 50% শুল্ক আরোপ করার পর পাল্টা পদক্ষেপ নিয়েছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। অটোয়ায় সংসদ সম্মেলনে তিনি জানান, আগামী 8 সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের ইস্পাত, দুগ্ধজাত পণ্য ও ইলেকট্রনিক্স খাতের ওপর সমপরিমাণ শুল্ক বসাবে কানাডা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র কানাডার প্রায় $2,000 কোটি মূল্যের পণ্যের উপর 50% শুল্ক আরোপ করার পর পাল্টা পদক্ষেপ নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। অটোয়ায় সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী 8 সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের ইস্পাত, দুগ্ধজাত পণ্য ও ইলেকট্রনিক্স খাতের উপর সমপরিমাণ শুল্ক বসাবে কানাডা। শুক্রবার রাতে দুদেশের মধ্যে দীর্ঘ আলোচনা ভেঙে যাওয়ার পরই এই ঘোষণা আসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক ওয়াইন, আসবাবপত্র, দুগ্ধজাত পণ্য, সিমেন্ট, পোশাক ও হকি সরঞ্জাম সহ একাধিক খাতে প্রভাব ফেলেছে। পাল্টা প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, কানাডা একটি রাজ্য না হয়েও রাজ্যের সুবিধা চাইছে। তিনি অভিযোগ করেন, কানাডা বহু বছর ধরে মার্কিন কৃষকদের উপর বিপুল শুল্ক আরোপ করে আসছে। প্রধানমন্ত্রী কার্নি জানান, যুক্তরাষ্ট্র এমন শর্ত দিয়েছিল যা কানাডার স্বার্থ বিরোধী এবং অগ্রহণযোগ্য। তিনি বলেন, এসব শর্তে কানাডার নতুন বাণিজ্য চুক্তি করার স্বাধীনতাও সীমিত করার চেষ্টা ছিল। এমনকি কুইবেকের ফরাসি ভাষা ও সংস্কৃতি নিয়েও আপত্তিকর মন্তব্য এসেছে মার্কিন আলোচকদের কাছ থেকে বলে অভিযোগ করেন তিনি। কানাডার এই পাল্টা শুল্কের প্রভাব পড়বে দেশটির অর্থনীতিতেও। বিশেষজ্ঞরা বলছেন, জিনিসপত্রের দাম বাড়বে বেকারত্ব, ছোট ও মাঝারি ব্যবসায়ীদের অনেকে দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। তা সত্ত্বেও সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, বেশিরভাগ কানাডীয় নাগরিক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পক্ষে। অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডাগ ফোর্ড কার্নির সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেছেন, এই চুক্তি অন্টারিওর অটো ও ইস্পাত শিল্পের জন্য ক্ষতিকর হতো। এদিকে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, কানাডার সঙ্গে নতুন কোনো আলোচনার পরিকল্পনা আপাতত নেই। যুক্তরাষ্ট্রের একাধিক ডেমোক্র্যাট নেতা ও শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো অবশ্য এই শুল্ক যুদ্ধের সমালোচনা করে দ্রুত আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। ব্রিটেনের একটি বিদ্যুৎ কেন্দ্রে সাইবার হামলা চালিয়ে 4 দিন ধরে সেটি অচল করে রাখার অভিযোগ উঠেছে ইরান সংশ্লিষ্ট হ্যাকারদের বিরুদ্ধে। আন্তর্জাতিক ডেস্কের রিপোর্টে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য, যেখানে বলা হয়েছে যুক্তরাজ্যের ইতিহাসে এই প্রথম ইরানপন্থী হ্যাকাররা দেশটির কোনো বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি অচল করে দিতে সক্ষম হলো। টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী গত জুলাই মাসে ইরান সংশ্লিষ্ট হ্যাকার গোষ্ঠী সাইবার হামলা চালিয়ে যুক্তরাজ্যের একটি ছোট আকারের বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম স্থগিত করে দেয়। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ব্রিটিশ কর্মকর্তারা নির্দিষ্ট করে জানাননি কোন কেন্দ্রটি এই হামলার শিকার হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার শিকার কেন্দ্রটি আকারে তুলনামূলক ছোট হওয়ায় এর প্রভাব যুক্তরাষ্ট্রের সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ বা উৎপাদন ব্যবস্থায় পড়েনি। প্রায় 4 দিন ধরে বিরামহীন চেষ্টার পর কেন্দ্রটির কার্যক্রম স্বাভাবিক করতে সক্ষম হন প্রকৌশলীরা। যুক্তরাষ্ট্রের অন্তত 12টি অঙ্গরাজ্যের পানি অবকাঠামোতেও একযোগে সাইবার হামলার ঘটনা ঘটে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে হোয়াইট হাউস। বিশেষজ্ঞরা মনে করছেন, দুটি ঘটনার সময় মিলে যাওয়ায় নিছক কাকতালীয় নয়।
হামলার পরপরই ব্রিটিশ সরকার দেশটির বিভিন্ন বিদ্যুৎ কোম্পানির প্রধান নির্বাহীদের নিয়ে বৈঠক করে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সতর্কতামূলক নির্দেশনা পাঠায়। পাশাপাশি ঘটনাটি জিসিএসকিউর অধীনস্থ সংস্থা ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারকে অবহিত করা হয়। এক ব্রিটিশ সরকারি সূত্র টেলিগ্রাফকে জানায়, জাতীয় গ্রিডের সক্ষমতার তুলনায় হামলার শিকার কেন্দ্রটি এতটাই ছোট যে এটি সরকারের নির্ধারিত গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রের তালিকাতেই পড়ে না। বিশ্লেষকদের ধারণা, হামলাটি সরাসরি জনসাধারণের ক্ষতি করার উদ্দেশ্যে চালানো হয়নি, বরং ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর সঙ্গে যুক্ত হ্যাকাররা যুক্তরাজ্যের স্পর্শকাতর অবকাঠামোতে প্রবেশ করার সক্ষমতা প্রমাণ করতেই এমনটা করে থাকতে পারে। এর আগেও রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে যুক্ত হ্যাকার গোষ্ঠীগুলো যুক্তরাজ্যের NHS স্কুল ব্যবস্থা এবং জাগুয়ার ল্যান্ড রোভারের উৎপাদন লাইনে হামলা চালিয়েছিলেন। এছাড়া বিভিন্ন সময় খুচরা প্রতিষ্ঠানের গ্রাহক তথ্য ও নির্বাচন কমিশনের ভোটার তথ্য চুরি করেছে বিদেশি হ্যাকার চক্র। ATV USA ইন্টারন্যাশনাল ডেস্ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বেলমন্ট লেক স্টেট পার্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল পাবনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইনক ইউএস এর বার্ষিক বনভোজন 2026। স্থানীয় সময় 22 আগস্ট শনিবার দিনভর খেলাধুলা, গান, গল্প, আড্ডা আর ভুরি ভোজে মেতে উঠেছিলেন দূর দূরান্ত থেকে আসা প্রবাসী পাবনাবাসী। অনুষ্ঠানে প্রধান অতিথি আশা গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার আকাশ রহমান ও এশা রহমান সহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজনটি পাবনাবাসীর এক প্রাণবন্ত মিলন মেলায় পরিণত হয়। আকর্ষণীয় র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আনন্দঘন এই অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে। দূর দূরান্ত থেকে এসে অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সংগঠনের সভাপতি MA বাড়ি ও সাধারণ সম্পাদক SM ফরমান হোসেন। নিজের তোলা ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের সবুজ শ্যামল বেলমন্ট লেক স্টেট পার্ক ছায়াঘেরা পাইন প্যাভিলিয়ন যেন রূপ নিয়েছিল এক খণ্ড পাবনায়। যান্ত্রিক জীবনের কোলাহল ভুলে প্রবাসী পাবনাবাসীরা এদিন মেতে ওঠেন বহুল প্রতীক্ষিত মিলন মেলায়। স্থানীয় সময় 22 আগস্ট শনিবার এভাবেই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় পাবনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইনক ইউএস এর বার্ষিক বনভোজন 2026। দিনভরে আয়োজনে ছিল শৈশবের স্মৃতি ঘেরা হরেক রকমের খেলাধুলা, গান, গল্প আর চেনা আড্ডা। পিকনিকে ছোটদের জন্য ছিল বেশ কিছু খেলাধুলার আয়োজন। বয়স ভেদে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতে নেয় শিশুরা। শুধু ছোটরাই নয়, বড়দের জন্য ছিল বিশেষ কিছু খেলার আয়োজন। পুরুষদের টার্গেট আজ বেশ উত্তেজনার সৃষ্টি করে। নির্ধারিত লক্ষ্যে ভারী বস্তু পৌঁছানোর চ্যালেঞ্জ নেয়ার গেমটিতে অংশ নেয় ছেলে বুড়ো সবাই। অন্যদিকে নারীর দল মাতেন প্রচলিত পিলো পাসিং খেলায়। মিউজিকের তালে তালে যত দ্রুত সম্ভব হাত থেকে বালিশ পাস করার কৌশলে হেরে যান অনেকেই। আমাদের মাঝে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল ওয়েদারকে ঘিরে। যাই হোক, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, ওয়েদার মোটামুটি ঠিক আছে। এখানে এসে অনেক ভালো লাগছে। আর আমাদের জানেন যে পাবনা এবং পাবনা বগুড়া আমরা নর্থ বেঙ্গলের অংশ। সো নর্থ বেঙ্গল শক্তিশালী করতে এই পাবনা বগুড়া সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করছি। আজ প্রায় কয়েক বছর ধরে আমি পাবনা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দিক থেকে আসি, সবসময় ভালো লাগে। আজকেও মনে হয় ব্যতিক্রম না। আমরা আশা করি পাবনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেভাবে পাবনাবাসীকে ঐক্যবদ্ধ করে রেখেছিল, সামনের দিনগুলোতে পাবনাবাসীকে ঐক্যবদ্ধ করে আমরা ঐক্যবদ্ধ কমিউনিটি করব। আজকে এই আমাদের এখানে পরিবেশে আমরা এসে আমাদের পিকনিকটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা তো এই কমিটির অন্তর্ভুক্ত, কিন্তু কথা হলো বাইরের থেকেও যারা গেস্ট এসেছে তাদেরও একই মতামত যে এত সুন্দর পরিবেশে এমন সুন্দর একটা পিকনিকের আয়োজন করা এটা খুবই দুরূহ ব্যাপার। এবার আয়োজক কমিটিতে যারা ছিল আমি তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
আন্তরিক মেলবন্ধনে যুক্ত ছিল ভরপুর ভুরি ভোজের রসনা তৃপ্তি। খেলাধুলা শেষে দুপুরে সবাই একসঙ্গে খেতে বসেন। দীর্ঘদিন পর সবাই যেন ফিরে পান গ্রামীণ কোনো অনুষ্ঠানের চিরায়ত সেই আনন্দ ও শেকড়ের ঘ্রাণ। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের বিশিষ্ট উদ্যোক্তা দম্পতি আশা গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার আকাশ রহমান ও এশা রহমান। পাবনার সন্তান হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত পাবনার প্রতিটি সন্তানের সুখে দুঃখে আশা গ্রুপ অব কোম্পানিজ পাশে থাকবে এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন আকাশ রহমান। আসলে একটা পিকনিক করতে যে পরিমাণ পরিশ্রম করতে হয়, আমার বন্ধু ফরমান তো আগে যাও বা কাজ করতে অফিসে, এখনো অফিসের আশেপাশেও আসে না। কারণ হচ্ছে যে বেশিরভাগ সময় পিকনিকের বাজার করতে গেছে। তো এই যে পিকনিক এত কষ্ট করে কিন্তু আপনারা যদি পিকনিকের করার সময় অ্যাটলিস্ট একটা করে লটারি কেনেন, এই টাকাটা ওনাদের ফান্ডে যাবে, ঠিক আছে? বা পিকনিকের যে 20 টাকা বা 25 টাকা যে আমরা ধরি, এই টাকাটা দিয়ে পিকনিকটা করেন, যদিও সামান্য 20 টাকা 25 টাকা, বাট এটা যারা পিকনিক আয়োজন করে এইটার জন্য কিন্তু অনেকখানি আগায় যায়। আর সবচেয়ে বড় যে জিনিস হচ্ছে অনেকে অনেক ব্যাপারে পিকনিকের মধ্যে দল বা দলাদলি নিয়ে, এইটা আমি সবসময় বলি যে ভাই, আমরা লাস্ট মিটিংয়েও বলছি বা যে কোনো জায়গায় বলছি, ভাই পাবনা একটা হইতে চাই। পাবনাকে আমরা 2 খণ্ড বা 3 খণ্ড করতে চাই না। পাবনা ওয়েলফেয়ার একটাই অ্যাসোসিয়েশন। আমি যতদিন নিউ ইয়র্কে বা আমেরিকা আসছি, আমি শুনে আসছি পাবনা ওয়েলফেয়ার। তো আমি যে আমার আর এক ছোটো ভাই মনির আছে, মনির দূরে লিখে আছে, যেহেতু পাবনার পিকনিকে আসছে, ওটা পাবনার সওয়াল, তাই না? আপনারটা আমরা চাই যে সব মিলে যেন একটাই করে। আর সবাইকে একটা জিনিস অনুরোধ করবো যে আপনারা পিকনিকটাকে, যেহেতু পিকনিক মানে কি আনন্দ করার জন্য, তারপরে আজকে আনন্দ করতে আসছেন, আনন্দ করেন। আর এখানে আমি সবসময় একটা জিনিস বলি, একটা পিকনিকের আসলে প্রধান অতিথি বিশেষ অতিথি এই পোস্টগুলো একটু বিলুপ্ত করে, কারণ সবাই অতিথি। এখানে আলী ভাই আছে, মোহাম্মদ আলী ভাই আছে, এখানে ওনাদের ছেলের বয়সে আমি প্রধান অতিথি, এটা মানায় না। আপনার সওয়াল হিসেবে আমি চাই যে আমরা পিকনিক করতে আসছি, যেহেতু বৃষ্টি আসবে আগে ঘোষণা করে দিতে, একটা জিনিসই বলবো যে আশা হোম কেয়ার বা আশা গ্রুপ আপনাদের সাথে পাবনা না, যারা ভালো কাজ করতেছে, বাংলাদেশ সোসাইটি বা যে কোনো 16টা সংগঠন মিলে নর্থ বেঙ্গল, তো আমরা চাইছিলাম যে 16টা সংগঠন যেন একসাথে থাকে এইবার বাংলাদেশ সোসাইটিটাকে যেন আগে নিয়ে যায়, ঠিক আছে? যে যোগ্য লোকটাকে ভোট দিলে যেন পুরো নর্থ বেঙ্গলবাসী তাদেরকে যায়। যেহেতু সেলিম ভাই আমাকে বলছে যে আপনার 3 বছরে যে জিনিসগুলো কমিট করছিলাম আমরা, সেগুলো দিতে, এটা কাসিম ভাই বলে গেছে। তো আমরা চাচ্ছি যারা কমিটমেন্ট রাখে তাদের জন্য ভোটটা দেয়। এটা হচ্ছে বাংলাদেশ সোসাইটি নিয়ে আপনার রিলেটেড না, পুরো নর্থ বেঙ্গলবাসীর জন্য আমার রিকোয়েস্ট। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা এখানে মার্কেটিং করতে আসি না যে আশা হোম কেয়ারের ক্লায়েন্ট দেন বা আশা ডে কেয়ারের ক্লায়েন্ট, কিন্তু আমাদের পাবনার একটা দাবি থাকে যে পাবনার সওয়াল হিসেবে যদি আমরা সভাপতি হই বা প্রধান অতিথি হই বা বাংলাদেশ সোসাইটি লিড করি, কিন্তু যেন আমরা তো আশা করি যে যেন পাবনাবাসী যেন আমাদের সাথে থাকে। ধন্যবাদ সবাইকে। আবারও পিকনিক কমিটি, আসলে কমিটি না, প্রতিটা পাবনাবাসীকেই কষ্ট করে পিকনিকটা করছে। তো আমরা চাই যেন সবাই মিলেমিশে থাকে। আর আশা হচ্ছে অনেকগুলো ফ্যামিলি মেম্বার আছে, তাদেরকে তো আমি ফুল দিচ্ছি, এদের আসলে ক্ষুধা লাগছে, এরা পিকনিক আসবে থেকে সারাদিন না আছে। তারা এত কষ্ট করে আজকের এই পিকনিকের আয়োজন করেছে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আবু কামাল পাশা, ওয়াজেদ আলী খান বাচ্চু, প্রধান উপদেষ্টা রকিবউদ্দিন দুলাল, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন স্বপন সহ আরো অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। পাবনাবাসীর এই আয়োজনে অংশ নিয়ে আনন্দ প্রকাশ করেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট আতরুল আলম, ফাহাদ সুলাইমান, আশরাফুজ্জামান, সাপ্তাহিক সাদা কালো নির্বাহী সম্পাদক কাশিম মোহাম্মদ সহ আরো অনেকে। পিকনিক এমন একটা বিষয়, আমাদের নিউ ইয়র্কে আমরা সবাই কর্মময় ব্যস্ত জীবনযাপন করি, আপনারা জানেন। তো এখানে অনেকের সঙ্গে অনেকের দেখা হয় না, একমাত্র এই পিকনিকের মাধ্যমেই আমাদের পাবনার যে মানুষ, পাবনাবাসী হিসাবে বা পাবনা ওয়েলফেয়ারের সকল মানুষ আমরা একত্রিত হই এবং একে অপরের ভ্রাতৃত্ব বন্ধনে আমরা আবদ্ধ হই। তো এটা খুব ভালো লাগে এবং আমরা আঞ্চলিক ভাষায় যখন কথা বলি, পাবনার ভাষায় কথা বলি, পাবনার পুরাতন মানুষের সঙ্গে দেখা হয়, সব কিছু মিলিয়ে এই পিকনিকের আনন্দটা আসলেও একটা আলাদা। একঘেয়েমি জীবন, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবকে ছেড়ে এই বিদেশ ভ্রমণে একটা এই পিকনিক মানে মিলন মেলা। এখানে আসলে আমরা সবাই বন্ধুকে সময় দিতে পারি। এই একটা দিনে
মানে আনন্দ ঘন পরিবেশের মধ্যে একজন আরেকজনের সঙ্গে আমরা সৌহার্দ্যপূর্ণ ভাব বিনিময় করি, কিন্তু কর্মজীবনে যেভাবে আমরা চলি এখানে এইখানে সুযোগ পাওয়া যায় না। একটা বন্ধুর সঙ্গে যাই দুটো কথা বলবো, একটা সংসারের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো মন্দ কথা বলবো, এই একটা জিনিস। আমরা যারা এই অনুষ্ঠানগুলো করি শুধু আমাদের পাবনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জন্য না, যে কোনো সংগঠন যেনারাই করে তারা অক্লান্ত পরিশ্রম নিয়ে করে, অক্লান্ত প্রচুর পয়সা, শ্রম, সময় সবই ব্যয় করে একটা অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানে যারা এনজয় করে, যারা অনুভব করে তারা কিন্তু খুব ভালো, আর যারা এটাকে বিদ্রুপ মনোভাব নিয়ে দেখে এটাকে খুবই সমালোচনার মধ্যে পড়ি আমরা থাকি। তবে আমরা যেটা করি, আমি যতদূর মনে করি, আমি বিশেষ করে এই 26 বছর ধরে, আমাদের 2000 সাল থেকে শুরু হয়েছে পাবনা ওয়েলফেয়ার, 26 বছর ধরে আমরা চালিয়ে যাচ্ছি এটা, এবং এই 26 বছরে প্রচুর লোকের আমরা সুনাম অর্জন করতে পারছি। আমাদের অনেকেই পাবনার এখানে আছে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয় প্রতি পিকনিকে, এই জন্যই প্রতি বছর পিকনিক করা হয়। আর পিকনিকটা হচ্ছে আমাদের বাঙালি জাতির একটা আনন্দর ঘন পরিবেশে আমরা আনন্দ করি, এটা একটা আনন্দের জন্যই আসা হয়, এটাও একটা বিষয়। আর আমাদের পাবনা ওয়েলফেয়ার নামে যে সংগঠনটা আছে, সংগঠনের কিছু কার্যক্রমের মধ্যে অন্যতম পিকনিকটা হচ্ছে একটা আনন্দের জায়গা, এই জন্য আমরা প্রতি বছর পিকনিকে আসি। বাংলাদেশ থেকে আগত পাবনার দুই কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আশরাফ আলী খান মঞ্জু ও গোলাম রব্বানী কামনার উপস্থিতি অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে। আসলে এটা দেখাটা এটা আমার জীবনের ফার্স্ট। আমি বিগত দিনে বেশ কয়েকবার পাবনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে সংযুক্ত ছিলাম, বাট পিকনিকের ফার্স্ট। এই একটা মিলন মেলা, প্রবাসে থেকে সবাই যে একটা ডিস্ট্রিক্টের একটা আঞ্চলিক ইস্যুতে একটা মিলন মেলা করে, এটাই হলো বন্ডিংয়ের তৈরি করা। এটা প্রত্যেকের জন্য এটা করা উচিত, একটা বন্ডিংয়ের সৃষ্টি, আর ওয়ান কাইন্ডস অফ অক্সিজেন আমি মনে করি এটা। ঠিক আছে, থ্যাংক ইউ। ধনীদের সম্পদ, গরিবের হক। এখানে যারা ধনী ব্যক্তি আছেন তাদের কাছে অনুরোধ, আপনারা এখানে আমরা শুনি অনেকেই বিপদগ্রস্ত, যারা বিপদগ্রস্ত হয়ে যায় তাদেরকে সহযোগিতা সাহায্য করি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সুষ্ঠুভাবে পিকনিক সম্পন্ন হওয়ায় সর্বস্তরের পাবনাবাসীকে কৃতজ্ঞতা জানান সংগঠনের সভাপতি এম এ বারী ও সাধারণ সম্পাদক এস এম ফরমান হোসেন। আসলে প্রতি বছরের ন্যায় আমরা বনভোজনটা করি একটু আনন্দের জন্য। এই প্রবাস জীবনে আমাদের নানা কর্মব্যস্ততার মাঝে একটু আনন্দ খুঁজে পাওয়াটা খুবই কষ্টসাধ্য বিষয়, যারই পরিপ্রেক্ষিতে আমাদের এই আয়োজন যে বার্ষিক বনভোজন। আমাদের যেটা আশা আকাঙ্ক্ষা সেটা হলো যে মানুষকে আমরা খুশি করতে পেরেছি কিনা। আমরা একটা কমিটি আছে আমাদের, আপনারা জানেন, যে কমিটি থেকে আমরা সবাই অক্লান্ত পরিশ্রম করে প্রায় 600 লোকের সমাগম ঘটিয়ে আমরা লং আইল্যান্ডের এই বেলমন্ট লেক স্টেট পার্কে একটা মনোরম পরিবেশে আমরা আজকের এই পিকনিক উদযাপন করলাম। আল্লাহ রহমতে আল্লাহ সহায় আছেন, আমাদের আবহাওয়াও খুব প্রতিকূলে, আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলতা নাই, খাবারের কোনো শর্টেজ নাই। এখনও আল্লাহ দিলে আপনি যদি চান দেখবেন যে প্রায় 1-150 লোক এখনও খেতে পারবে, এই রকম খাবার আমাদের এখনও রিজার্ভে আছে। তো আমাদের সফলতা এটাই যে সুশৃঙ্খলভাবে আমরা পিকনিকটাকে সুসম্পন্ন করতে পেরেছি, এটাই আমাদের বড় পাওয়া। এবং আল্লাহ পাকের দরবারে আমাদের এটা লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে সুশৃঙ্খলভাবে কোনো রকম পেরেশানি ছাড়া, বিশৃঙ্খলতা ছাড়া আমাদের অনুষ্ঠানটা আমরা শেষ করতে পেরেছি। আমি সেই সাথে বলবো যে যারা আমাদের আমন্ত্রণে এখানে আমাদের সাথে সাড়া দিয়ে এসেছেন, আমরা প্রত্যেকেই আমাদের পাবনা ওয়েলফেয়ারের পক্ষ থেকে, আমাদের কমিটির পক্ষ থেকে, এবং যারা আমাদের আত্মীয় স্বজন ভাই বোন সবাই আমাদের সাথে এসেছেন, সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আশা করি প্রতি বছরের ন্যায় এবারেও যারা এসেছেন, আগামী 2027 সালে যে পিকনিক অনুষ্ঠিত হবে, আমরা এখনও পার্ক নির্ধারণ করতে পারি নাই, আমরা 2-3 মাসের মধ্যে হয়তো পার্কটা নির্ধারণ করে ফেলবো। আপনাদের আবারও আমরা জানাবো আমাদের প্রতি বছরের ন্যায়। আমি আশা করি যে আগামী বছরও আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন এবং সবাই মিলে আমরা আনন্দ করব। ধন্যবাদ। বিগত বছর এবং তার আগের থেকেও আমরা এই বনভোজন আয়োজন করি, কখনো সাফল্য, কখনো
একটু এদিক সেদিক হয়, আমরা এটা আত্মসমালোচনা করে দেখেছি। কিন্তু এই বছরে আমাদের যে আয়োজনটা ছিল, আমার মনে হয় এটা স্বতঃস্ফূর্ত আয়োজন ছিল, এবং যারা আমাদের এই আয়োজনে সাড়া দিয়েছেন আমি মনে করি শতভাগ তারা আমাদের কার্যক্রমে হ্যাপি হয়েছে, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। যাই হোক, আমি বলতে চাই যে আগামী বছরে আমরা এর চেয়ে আরও ভালো করে বনভোজন উদযাপন করতে পারবো, এই প্রত্যাশা করে আমি শেষ করছি। থ্যাংক ইউ। আনন্দ উচ্ছ্বাসের অন্যতম আকর্ষণ ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র। চোখ ধাঁধানো সব পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়ার মুহূর্তে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে করতালিতে। পুরো আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে পাশে ছিল এটিভি ইউএসএ ও সাপ্তাহিক সাদা কালো। প্রবাসী নিজেদের শেকড়কে লালন করার এই অঙ্গীকার নিয়ে সমাপ্তি ঘটে জমকালো এই বার্ষিক বনভোজনের। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিতে হবে তথ্যমন্ত্রী। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না, তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে নিজের কার্যালয়ে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকাল 10:50 মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হন তিনি। এদিন বেলা 11টায় বঙ্গভবনে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল। রোববার বঙ্গভবনে প্রবেশের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু হলো। রাষ্ট্রপতি প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত 20 আগস্ট দীর্ঘ 35 বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সবশেষ শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির লক্ষ্যে গঠিত নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। রোববার সকালে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে তিনি এর উদ্বোধন করেন। এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনী ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। নির্বাচনী পর্ষদ শুরুর আগে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান খন্দকার মিসবাউল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে দিক নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো ধরনের ব্যক্তিগত পছন্দ বা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সম্পূর্ণ পেশাদারিত্ব ও যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌ ও বিমান বাহিনীর দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ সময় তিনি দেশের প্রয়োজনে বাংলাদেশ নৌ ও বিমান বাহিনীর এই ত্যাগের জন্য নৌ ও বিমান বাহিনী প্রধান থেকে শুরু করে নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যকে ধন্যবাদ জানান। নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্তালিব রহমান পার্থ বলেছেন, দীর্ঘ 17 বছর সংবাদ মাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানেও সংবাদ মাধ্যমের ভূমিকা খাটো করে দেখার কোনো সুযোগ নেই। রোববার সচিবালয়ে প্রথম কর্মদিবসে যোগ দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, গত কয়েক বছরে দেশের সব বিভাগেই নৈতিক অবক্ষয় হয়েছে। সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। তবে দেশকে নতুন একটি দিকে নিয়ে যাওয়ার যে স্বপ্ন, তা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ উল্লেখ করে তিনি বলেন, সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিতে হবে।
এক্ষেত্রে সংবাদ মাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব গুরুত্বপূর্ণ। তথ্যমন্ত্রী বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে মাথায় রেখে কাজ করতে হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তা, কর্মচারী এবং গণমাধ্যমের সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। এজন্য বিনিয়োগ সহায়ক পরিবেশ তৈরির বিষয়ে তাদের কিছু প্রস্তাব ও পরামর্শ রয়েছে। সিলেট মহানগর পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক সভায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আগ্রহের কথা জানিয়ে বলেন, ভারতের যেসব ব্যবসায়ী বাংলাদেশে এসেছেন তাদের কেউ কেউ ইতোমধ্যে বাংলাদেশে বিনিয়োগ করেছেন। তারা বাংলাদেশ ও ভারতের স্থল বন্দরগুলো পুরোপুরি কার্যকর করার আগ্রহ প্রকাশ করেছেন। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, স্থল বন্দরগুলো বন্ধ থাকার কারণে ভারতীয় ব্যবসায়ীদের কাঁচামালের মূল্য বেড়ে যায় বলে তারা জানিয়েছেন। এছাড়া বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে অবকাঠামো খাতে বিনিয়োগের জন্য একটি টাস্কফোর্স গঠন এবং ডিজিটাল অবকাঠামো তৈরির জন্য বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে একটি ট্রাস্ট গঠনের প্রস্তাব তারা FBCCI এর নেতৃবৃন্দের কাছে দিয়েছেন। তিনি এসব প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। আবারও জয় ছাড়াই মাঠ ছাড়তে হলো ইন্টার মায়ামিকে। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা, সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর। ঘরের মাঠে রোববার সকালে মেজর লিগ সকারের ম্যাচে টরন্টো এফসির কাছে 2-1 গোলে হেরেছে মায়ামি। সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা 5 ম্যাচে জয় নেই মেসি বাহিনীর। পুরো ম্যাচে দাপট দেখানো মায়ামি প্রায় 60% সময় বলের দখল নিজেদের কাছে রেখেও একটির বেশি গোল তারা পায়নি। অন্যদিকে গোলের জন্য 4 শট থেকে 2টি গোল হজম করেছে তারা। ম্যাচের 19 মিনিটে রদ্রিগো ডি পলের পাশে ফাঁকায় বল পান লুইস সুয়ারেস, কিন্তু বাইরে মেরে বসেন তারকা স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে ফিরে 58 মিনিটের সময় সম্ভাব্য চোটের কারণে মাঠ ছেড়ে যান মায়ামির লেফট ব্যাক সার্জিও রেগুইলন। এটি যেন বিপদ ডাকে দলের জন্য। এই হারে শিরোপার দৌড়ে আরও পিছিয়ে গেল মায়ামি। MLS এর ইস্টার্ন কনফারেন্সে 21 ম্যাচে 11 জয় ও 6 ড্রয়ে তাদের সংগ্রহ 39 পয়েন্ট। সমান ম্যাচ খেলে 10 পয়েন্টে এগিয়ে শীর্ষে থাকা ন্যাশভিল। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। পর্দায় তিনি একবার এক মানুষ, কখনো সমুদ্রের ঢেউয়ে দাঁড়ানো সাহসী এক সার্ফার, কখনো মশারির ভেতরে আটকে পড়া আতঙ্কিত এক বোন। জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী সুনেরা বিনতে কামালের জন্মদিন ছিল গতকাল। এই বিশেষ দিনে চোখ রাখা যাক তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়ে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমাকে বিয়ে করে তোমার কেমন লাগে? সুনেরা বিনতে কামালের জন্ম 1995 সালের 22 আগস্ট রংপুরে। বাবা পুলিশ কর্মকর্তা, মা গৃহিণী। পরিবারের শিকড় বগুড়ার আদমদীঘিতে, তবে বেড়ে ওঠা আর পড়াশোনা পুরোটাই ঢাকায় স্বনামধন্য স্কলাস্টিকা স্কুলে। অভিনয় নয়, সুনেরার জীবনের প্রথম ভাষা ছিল নাচ। মাত্র 2.5 বছর বয়সে বুলবুল ললিত কলা একাডেমিতে হাতেখড়ি। সেই তালিম থেকেই তিনি হয়ে ওঠেন বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত নৃত্যশিল্পী। 2011 সালে মাত্র 16 বছর বয়সে র্যাম্প মডেলিং দিয়ে শোবিজে পা রাখেন সুনেরা। এরপর 2019 সালে ইতিহাস গড়েন না জড়াই সিনেমা দিয়ে। কক্সবাজারের এক প্রকৃত নারী সার্ফারের জীবন নিয়ে তৈরি এই ছবিতে আয়েশা চরিত্রে অভিনয় করে চমকে দেন সবাইকে। প্রথম ছবিতেই জিতে নেন শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নিজেকে একই ছাঁচে রাখার পাত্রী নন সুনেরা, তাই এরপর একের পর এক ভিন্নধর্মী কাজে নিজেকে ভেঙেছেন সুনেরা। নুহাস হুমায়ুনের স্বল্প দৈর্ঘ্য ছবি মশারি পৌঁছে যায়
আন্তর্জাতিক ফেস্টিভ্যালের মঞ্চে। এরপর ওটিটি থ্রিলার শুক্লপক্ষ আর দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার অন্তর্জা। এছাড়াও দাগি এবং উৎসবে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছেন জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এর চ্যাপ্টার 14-তে বিশেষ অতিথি চরিত্রে। পর্দার বাইরেও সোনেরার স্টাইল আর ফ্যাশন সেন্স তরুণদের কাছে বেশ জনপ্রিয়। নাচ দিয়ে শুরু হওয়া যাত্রা আজ পৌঁছেছে জাতীয় পুরস্কার আর আন্তর্জাতিক স্বীকৃতির চূড়ায়। জীবনের নতুন বছরে এই বহুমুখী প্রতিভার জন্য রইল অজস্র শুভকামনা। এটিভি ইউএসএ বিনোদন ডেস্ক। শাড়ির আঁচল, গলায় মুক্তোর মালা, চোখে চেনা সেই সানগ্লাস, পর্দায় ফুটে উঠলেন যেন সত্যিকারের বেগম খালেদা জিয়া। কিন্তু ক্যামেরার পেছনে ছিলেন অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক। নিজের ভ্লগে সাবেক প্রধানমন্ত্রীর সাজ ধারণ করে চমক নিজেই তৈরি করলেন নতুন চমক। বিস্তারিত থাকছে টেস্ট রিপোর্টে। Ladies and gentlemen, this is the story of the greatest leader of Bangladesh, Begum Khaleda Jia. শাড়ির আঁচল, গলায় মুক্তার মালা, চোখে চেনা সেই সানগ্লাস, পর্দায় ফুটে উঠলেন যেন সত্যিকারের বেগম খালেদা জিয়া। কিন্তু ক্যামেরার পেছনে ছিলেন অভিনেত্রী, মডেল ও ব্লগার রুকাইয়া জাহান চমক। নিজের ব্লগে সাবেক প্রধানমন্ত্রীর সাজ ধারণ করে চমক নিজেই তৈরি করলেন নতুন চমক। Imagine losing your husband, entering politics. নিজের ফেসবুক পেজে ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক ব্লগ সিরিজের দ্বিতীয় সিজনের 19তম পর্বে বেগম খালেদা জিয়ার সাজে হাজির হন চমক। বেগম খালেদা জিয়া শিরোনামের ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প, যাকে অনেকে চেনেন গণতন্ত্রের মা ও আপসহীন নেত্রী হিসেবে। গত 30 ডিসেম্বর 2025 প্রয়াত হন সাবেক এই প্রধানমন্ত্রী। দেশ জুড়ে পালিত হয় রাষ্ট্রীয় শোক। ঢাকার জিয়া উদ্যান ও স্টুডিওতে ধারণ করা ভিডিওতে হালকা প্রিন্টের শাড়ি, মুক্তার মালা আর সানগ্লাসে চমককে দেখা যায় অবিকল বেগম জিয়ার পরিচিত রূপে। ভিডিও প্রকাশের পরই সামাজিক মাধ্যমে মন্তব্যের ঝড় ওঠে। নেটিজেনরা প্রশংসা করেন তার নিখুঁত সাজ আর সাবলীল উপস্থাপনার। কেউ কেউ লেখেন, মুহূর্তের জন্য মনে হয়েছিল যেন সত্যি ফিরে এসেছেন বেগম জিয়া। চমকের সঙ্গে বিএনপির সম্পর্ক নতুন নয়। চলতি বছর কুষ্টিয়া 4 আসন থেকে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহণ করে আলোচনায় আসেন তিনি। আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেওয়ার কথাও জানান, যদিও শেষ পর্যন্ত বিএনপির ঘোষিত 36 জনের তালিকায় জায়গা হয়নি তার। তবুও নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট রেখেছেন তিনি। 5 মিনিটে ভোট দেওয়া শেষ আমার। বরিশালে জন্ম নেওয়া চমকের বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। 2017 সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে শোবিজে পা রাখেন তিনি। এরপর 3 বছরের বিরতি নিয়ে 2020 সাল থেকে নিয়মিত হন অভিনয়ে। হায়দার, হাউস নাম্বার 96, আশফাক, নিপুণের মহানগর, সাদা প্রাইভেট, অসমাপ্ত ও ভাইরাল হাজবেন্ডের মতো জনপ্রিয় নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে অল্প সময়েই আলাদা পরিচিতি গড়ে তোলেন এই অভিনেত্রী। আমের পোকারা বুঝতে পারে না মিষ্টি কি জিনিস, কারণ তারা মিষ্টির মধ্যেই জন্মায়। অভিনয়ের পাশাপাশি এখন ব্লগিং এও সমান সক্রিয় চমক, যেখানে ইতিহাসের চরিত্রকে নিজের মতো করে জীবন্ত করে তোলার এই প্রচেষ্টা প্রমাণ করে বিনোদন দুনিয়ায় নিজেকে নতুন নতুন রূপে মেলে ধরতে দ্বিধা নেই তার। সাজ দিয়ে তিনি ইতিহাসকে ফিরিয়ে আনলেন পর্দায়। সেই চমকের এই উদ্যোগ নিঃসন্দেহে হয়ে থাকবে আলোচিত এক মুহূর্ত। এটিভি ইউএসএ বিনোদন ডেস্ক। The greatest leader of Bangladesh, Begum Khaleda Jia. আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বঙ্গভবনের রাষ্ট্রপতিকে গার্ড অব অনারে স্বাগত জানালেন পিজিআর সদস্যরা। নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। কানাডার পাল্টে শুল্ক, আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধ চরমে। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএসএ দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএস এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএস এর সাথে, থাকুন সংবাদে, সংস্কৃতিতে, বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।